কর্তব্যে গাফিলতি ও অভিযোগকারীকে হুমকির জেরে সাসপেন্ড আগরতলা এয়ারপোর্ট থানার ওসি সুশান্ত দেব। ত্রিপুরায় সাধারণ মানুষের আইনি অধিকার রক্ষা এবং পুলিশের একাংশের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে এক যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করল ত্রিপুরা উচ্চ আদালত। এক নির্যাতিতা মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর নথিভুক্ত না করে উল্টে তাকে থানা থেকে তাড়িয়ে দেওয়ার গুরুতর অভিযোগ ওঠে। আজ বৃহস্পতিবার আগরতলা এয়ারপোর্ট থানার ওসি সুশান্ত দেবকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে। ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতির এজলাসে মামলার শুনানির পরে পুলিশ এই তড়িঘড়ি পদক্ষেপ নিতে বাধ্য হয়। ত্রিপুরা পুলিশের এই সিদ্ধান্তের কথা আজ সংবাদ মাধ্যমকে যৌথভাবে জানিয়েছেন ত্রিপুরার বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন এবং আইনজীবী দেবজিৎ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। গান্ধীগ্রাম পশ্চিমপাড়া। কি কারণে আজকে আপনি আমার বউ মারধর করছে, আমি কিছু গেছিলাম না। ওরপরে তারা যে আমার বউ যে আমার নামে নালি যে তারা আমার 3বার আমার কইছে শাসাইছে, কইছে আমি যদি না যাই নিজের থেকে বাইতে ধরে নিব। এরপর 3বার গিয়ে দেয়া করছি। এরপরে তারা আমার কোনো কেস লাগছে না, দূরে আমি তার কাছে কইছি। আপনি কেস করতে গেছিলেন? হ্যাঁ। কেস নিছেন না? কোন থানায় গেছিলেন আপনি কেস করতে? নরসিংহ থানা। হ্যাঁ, নরসিংহ থানা। আচ্ছা, এই আপনার যে শাসাইছে ওই যে বাইকটা দূরে লয়ে যাইব, কে শাসাইছে? তো ওই যমুনা ম্যাডাম নি কো, যমুনা ম্যাডাম। কি নাম? যমুনা ম্যাডাম। এবার আপনি কোর্টে আইছেন? কোথাও উকিল দিচ্ছি, উকিল আমার পড়ো আনছে। কবে থেকে আপনার মারধর করেছে? কবে হয়েছে কে তো আমার ফুলা বাইতে আসলো না, ফুলা বাইক থাকতেও মারছে, গেছে পরেও মারছে। আমার ওকে বাড়ি ছেড়ে দিতাম, বাইক থেকে যাইতাম বাড়ি বলে বোর। কোন জায়গার বাড়ি দিলেন আপনার? গান্ধীগ্রাম পশ্চিমপাড়া। পশ্চিমপাড়া। কি করেন আপনি? আমি আগে বাসাত কাজ করতাম, আমার স্বামী মারা গেছে পরে ওই ছোটো আসলো, আমার 2 ছেলে 1 মেয়ে। এরপর কাজ করতাম, পোলাও বড় হয়েছে, 2 পোলা, 1 পোলা অটো চালাইতো, আরেক পোলা রাবারে কাজ করতো। কোন ছেলের বউ? বড় ছেলে। কি নাম বড় ছেলের বউ? সুস্মিতা। হ্যাঁ, সুস্মিতা নাম। থানা এফআইআর গ্রহণ করে না, বারবার আবেদন করার পরও থানা এফআইআর গ্রহণ করেনি এবং একজন আক্রান্ত মহিলা এয়ারপোর্ট থানায় 1 মাস আগে লিখিত অভিযোগ করেছিলেন এবং লিখিত অভিযোগে ধর্তব্যযোগ্য অপরাধ, যাকে বলে কগনাইজেবল অফেন্স, এটা ডিসক্লোজ করেছিল। স্বাভাবিকভাবে যখন কগনাইজেবল অফেন্স ডিসক্লোজ করে থানার দায়িত্ব এফআইআর গ্রহণ করা, থানা তো এফআইআর গ্রহণ করেনি, বিপরীতে মহিলাকে থানায় ডেকে এনে হেনস্থা করা হয়েছে, আটক রাখা হয়েছে, ধমক দেওয়া হয়েছে, এফআইআর উইথড্র করতে হবে। তো এর বিরুদ্ধে ওই ভুক্তভোগী মহিলা, একজন মধ্যবয়স্ক নারী, পুলিশ সুপারকে জানিয়েছিলেন লিখিতভাবে, তাও প্রায় 25 দিন পূর্বে। পুলিশ সুপারকে জানানোর পরও কিছু হয়নি। তো গতকালকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলাটা উঠেছিল, উনি বাধ্য হয়ে ওনার আইনজীবীদের মাধ্যমে আদালতে এসেছেন, তরুণ আইনজীবীদের মাধ্যমে। তো আদালতে মামলাটা কালকে ওঠার পর নোটিশ জারি করার পর আজকে আদালতকে জানানো হয়েছে যে এফআইআর গ্রহণ করা হয়েছে গতকালকে বোধহয়। এবং এটাও নাকি পুলিশের বক্তব্য, পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার নাকি দিন 25 দিন পূর্বে বোধহয় খুব সম্ভবত আপনার ওসি, এয়ারপোর্ট থানার ওসিকে নির্দেশ দিয়েছিল এফআইআর গ্রহণ করার জন্য। তারপরও নাকি এয়ারপোর্ট থানার ওসি এফআইআর গ্রহণ করেনি। সেই কারণে আজকে আদালতকে অবহিত করা হয়েছে যে ওসিকে সাসপেন্ড করা হয়েছে। এখন ভদ্রমহিলার আরও বক্তব্য, তাই ওনার আইনজীবীর মাধ্যমে আমিও ছিলাম ওদের সাথে, তরুণ আইনজীবীদের সাথে, যে তাকে গতকালকে ভয়ভীতি দেখানো হয়েছে। তো উচ্চ আদালত এই যে গতকালকে ভয়ভীতি দেখানো, মামলা তোলার জন্য চাপ দেওয়া, এইটা লিখিতভাবে হলফনামার মাধ্যমে জানাতে বলেছেন, সেটা আজকে জমা দেওয়া হয়েছে। এবং উচ্চ আদালত পুলিশকে নির্দেশ দিয়েছেন ভদ্রমহিলাকে নিরাপত্তা দেওয়ার জন্য, এবং আগামীকাল মামলাটা আবার উঠবে। এই হলো বিষয়। এখন যেটা প্রশ্ন, উচ্চ আদালত জানতে চেয়েছেন যে এয়ারপোর্ট এই থানাটা কোথায়। তখন আইনজীবীরা বললো, তরুণ আইনজীবী ওরা জানালো যে থানাটা এয়ারপোর্ট থানা এখান থেকে 2 কিলোমিটার 2.5 কিলোমিটার দূরে। তখন উচ্চ আদালতের প্রধান বিচারপতি মৌখিকভাবে যে পর্যবেক্ষণ করলো সেটা হচ্ছে, আগরতলা শহরের মধ্যে থানায় যদি এই অবস্থা হয় তো রাজ্যের অন্যত্র কোথায় কী হচ্ছে, এটা হচ্ছে উচ্চ আদালতের মৌখিক পর্যবেক্ষণ। আর আমরা জানি
যে পূর্ব আগরতলায় থানায় এফআইআর নেওয়া হয়নি, একজন যুবককে থানায় ডেকে এনে যৌন নির্যাতন করা হয়েছিল। পরবর্তী সময় উচ্চ আদালতে মামলা হওয়ার পর এখন সবাইকে সাসপেন্ড করা হয়েছে, গ্রেপ্তার। এফআইআর রেজিস্টার করে না, এটা কোনো নতুন কোনো ঘটনা না। এটা আমরা বরাবরই বিভিন্ন জায়গাতে আমার জানতে পেরেছি এবং আমার আরও অনেক মানে ক্লায়েন্টরাও আমাকে এই কমপ্লেনটা দিয়েছে। এখন যে ঘটনাটা হয়েছে এটা একটা ব্যক্তিগত ফ্যামিলি মামলা ছিল। লিপিকা লোধ যিনি উনি ছিল, উনি একজন 55 ইয়ার ওল্ড লেডি। ওনার সাথে ওনার পুত্রবধূ অনেক দিন ধরেই একটা মানে শারীরিক মানসিকভাবে অত্যাচার করছে। তো এই অত্যাচার জনিত কারণে উনি 28 জুন আর 29 জুন থানাতে মানে ওনারকে মারধর করা হয়েছে। তারপরও উনি যখন থানাতে যায় বরাবরই ওনাকে কমপ্লেন করা হয়নি, কমপ্লেনটা রাখিনি। উল্টা ওনাকে যে আমাদের ওমেন্স সাব ইন্সপেক্টর যমুনা রয়, উনি ওনাকে একটা রুমে নিয়ে যায়। রুমে নিয়ে গিয়ে ওনাকে অনেকক্ষণ রাত্রে আটকে রাখা হয়। যেমন আমরা জানি যে আইনত কোনো মহিলাকে রাত্রে বিফোর সানসেট অ্যান্ড আফটার সানরাইজ, বিফোর সানসাইট আর আফটার সানরাইজ থানাতে ডাকানো যায় না। তো ওনারা এই আইনটা এবং সুপ্রিম কোর্টের আরও বিভিন্ন মামলা আছে যেগুলো আমরা জানি, ওইগুলো ভঙ্গ করে পুলিশ নিজের মতো যা খুশি তা করছে। এই জন্য উনি এই ঘটনাটা এসপি সুপারিনটেন্ডেন্টের কাছেও জানালো। তারপর উনি এই ঘটনাটা আবার ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের কাছেও জানানো। কোনো সুরাহ না পেয়ে উনি আবার 6/7/2026 উনি একটা যে পিটিশনটা ড্রাফট করেছিল উনি এটা বাই থ্রু স্পিড পোস্ট ওনাকে পাঠালো থানাতে। বাট থানা এটার উপরে কোনো অ্যাকশন করায়নি। তারপর উনি ডিজিপিকেও জানালো। তারপর না পেরে উনি মহামান্য আদালতের কাছে দ্বারস্থ হলো। তো আদালত কালকে এই ম্যাটারটাকে আমরা খুব আর্জেন্সির সাথে আদালত এটা শুনলো। তারপর ডাইরেকশন দিল অতি সত্বর একটা এফআইআর রেজিস্টার করতে ও মহিলার যে দুষ্কৃতী যে মহিলার পুত্রবধূ ওনাকে অ্যারেস্ট করতে। তো আজকে ওনাকে দুজন পাহারাদার ওনার বাড়িতে, দুজন কনস্টেবল আদালত থেকে প্রোভাইড করা হলো ওনার ব্যক্তিগত সুরক্ষার জন্য। এবং অতি সত্বর পুলিশকে বলেছে যে ইনভেস্টিগেশন করে ওটার রিপোর্ট দিতে।